সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এখানে আমরা কয়েকটা ছবি দেখতে পাচ্ছি। একজন ফোনে কথা বলছে, আরেকজন সম্ভবত ডাক্তার, উনি ফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করছেন। আর এখানে আমরা ডিজিটাল বাংলাদেশ নামে একটা লোগো দেখতে পাচ্ছি, সেখানে বলা হচ্ছে কানেক্টিভিটি, হিউম্যান রিসোর্স, আইসিটি ইন্ডাস্ট্রি, ই গভর্নেন্স। অর্থাৎ সবগুলোই আমাদের তথ্য প্রযুক্তির সাথে সম্পর্কযুক্ত কয়েকটা বিষয়। কারণ আজকে আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশের সামাজিক পরিবর্তনে এই তথ্য প্রযুক্তির ভূমিকা। অর্থাৎ আমরা সমাজবিজ্ঞানের দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ে আছি, সামাজিক পরিবর্তন। পাঠ শিরোনাম হচ্ছে বাংলাদেশের সামাজিক পরিবর্তনে তথ্য প্রযুক্তির প্রভাব। শিখন ফল। অর্থাৎ এই অধ্যায় শেষে আমরা তথ্য প্রযুক্তি সম্পর্কে ধারণা পেতে পারবো, আর বাংলাদেশের সামাজিক পরিবর্তনে তথ্য প্রযুক্তির প্রভাব সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। এখানে আমরা আইসিটি সম্পর্কে আমরা একটু দেখার চেষ্টা করি, যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সংক্ষেপে আমরা আইসিটি বলি। এর বাংলায় বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আইসিটি শব্দটির ব্যবহার শুরু করে একাডেমিক গবেষকরা 1980 সালের দিকে, কিন্তু শব্দটির জনপ্রিয়তা লাভ করে 1997 সালে। স্টিভেনসন নামক ভদ্রলোক 1997 সালে যুক্তরাজ্য সরকারকে দেয়া এক প্রতিবেদনে এই শব্দটি উল্লেখ করেন, যা পরবর্তীতে 2000 সালে যুক্তরাজ্যের নতুন জাতীয় পাঠ্যপুস্তকে সংযোজন করা হয়। অর্থাৎ এর শুরুটা 1980 সাল থেকে। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি দ্বারা একক তার বা একক লিঙ্ক সিস্টেমের মাধ্যমে টেলিফোন, অডিও ভিজুয়াল ও কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয়ে প্রযুক্তিকে প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা কেবল বলছি বা তার, সে কেবল ছাড়াও হচ্ছে, সেটার মাধ্যমে টেলিফোন বা মোবাইল, অডিও ভিজুয়াল, কম্পিউটার নেটওয়ার্ক, এগুলোর সমন্বয় যে প্রযুক্তি, সেটাই এখানে প্রধানত ফোকাস করা। এবার আমরা একটু দেখি ইনফরমেশনটা কি। তথ্য হলো জ্ঞান বা যে কোনো ধারণার বহিঃপ্রকাশ। যখন কোনো বিষয়কে আমরা অর্থপূর্ণভাবে বোধগম্য ভাষায় উপস্থাপন করা হবে, তখন সেটাই হচ্ছে তথ্য। অর্থাৎ সেটা অবশ্যই অর্থবহ হতে হবে, এবং যার জন্য উপস্থাপন করা হচ্ছে বা সে পাঠক যেন সেটা ভালোভাবে বুঝতে পারে, তার কাছে যেন বোধগম্য হয়, সেইভাবে উপস্থাপন করাটাই হচ্ছে তথ্য। এবার আমরা যদি দেখি প্রযুক্তি কি। প্রযুক্তি হলো মানুষের উদ্ভাবিত যন্ত্রপাতি বা কলা কৌশল। যেমন আমরা বলতে পারি কম্পিউটার, মোবাইল ফোন, বিশেষ করে স্মার্টফোন, প্রজেক্টর, ক্যামেরা, পেন ড্রাইভ, প্রিন্টার, নানান জিনিস, স্ক্যানার, এগুলো বিভিন্ন প্রযুক্তি। আমরা এই তথ্যটাকে উপস্থাপন করার জন্য, ট্রান্সফার করার জন্য এইসব পদ্ধতিগুলো আমরা ব্যবহার করি। যেমন প্রজেক্টের মাধ্যমে আমরা তথ্য উপস্থাপন করছি, ক্যামেরার মাধ্যমে আমরা বিভিন্ন ছবি বা এগুলো আমরা সংগ্রহ করছি, পেন ড্রাইভের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য বা ফাইল আনা নেওয়া করছি, প্রিন্টারের মাধ্যমে আমরা সেই তথ্যটা একটা হার্ড কপিতে উপস্থাপন করছি। এবার যদি আমরা দেখি তাহলে তথ্য প্রযুক্তি কি। তথ্যটা হচ্ছে জানা মানুষের একটা অধিকার। আর বর্তমান যুগে প্রতিনিয়ত মানুষের জীবনে নতুন নতুন তথ্যের সমাবেশ ঘটছে। এর ফলে যে তথ্যের পরিমাণও কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ মানুষ একটা জিনিস সে তৈরি করলে বা তার কাছে কোনো তথ্য থাকলে সে কোনো না কোনো ভাবে হয়তোবা এই অনলাইনে ছেড়ে দিচ্ছে। কারণ মানুষের নিজের পক্ষে যেহেতু একটা সব জিনিস জানা সম্ভব না বা মনে রাখাও সম্ভব না, এই জন্য বা সবসময় কিন্তু হাতের কাছে পাওয়া সম্ভব হয় না, বা অতীত হতো না, এখন হচ্ছে। এই জন্য প্রয়োজন হচ্ছে উপযুক্ত প্রযুক্তি, যার মাধ্যমে মানুষ চাওয়া মাত্রই সহজে এবং দ্রুততম সময়ে তথ্য পেতে পারে। যে এমন একটা সময় চলে আসছে, আমরা এখন সেকেন্ডের মধ্যে যে কোনো জিনিস আমরা দরকার হলে গুগলের মাধ্যমে একটা সার্চ করে আমরা সেই তথ্যটা আমরা সহজে পেতে পারছি, এবং সেটা খুব দ্রুত আমরা এই কাজটা সমাধান করতে পারছি। এই তথ্য সংগ্রহ, এর সত্যতা, বৈধতা যাচাই, এগুলো সংরক্ষণ করা, প্রক্রিয়া করা, আধুনিকীকরণ, পরিবহন করা, বিতরণ, ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিগুলোকে বলা হয় তথ্য প্রযুক্তি। অর্থাৎ সবকিছুকে, তথ্যকে কেন্দ্র করে যে কাজগুলো করা হচ্ছে,
যে আধুনিকের সমন্বয় করা হচ্ছে, সেগুলো সবই তথ্য প্রযুক্তি। মোট কথা তথ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলে। অর্থাৎ এটাতে আমরা সহজে সব কথার সারাংশ একটা বুঝতে পারছি যে তথ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট যে প্রযুক্তিগুলো আছে, সকল প্রযুক্তিকে আমরা বলছি তথ্য প্রযুক্তি। আর এই প্রযুক্তির তালিকা প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত মানুষ নতুন নতুন তথ্য প্রযুক্তি আবিষ্কার করে সে শেয়ার করছে। এই জন্য এই তালিকা প্রতিনিয়ত ভারী হচ্ছে। আর কম্পিউটারের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই এই তথ্য প্রযুক্তির সুবিধাটা নিতে পারছি। এবার আমরা একটু দেখি যে কমিউনিকেশন টেকনোলজিটা কি? আগে আমরা দেখেছি তথ্য প্রযুক্তি, এবার হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি। অর্থাৎ এই যে তথ্যটা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যে মানুষের চিন্তা ট্রান্সফার করা হবে, মানুষের ওই যে তথ্য যেটাকে আমরা বলেছি যে মানুষের চিন্তা ভাবনা, ভাব, তথ্য, মতামত এইগুলো বিনিময়ের প্রক্রিয়াকে আমরা বলি যোগাযোগ। আর কম্পিউটার কিংবা অন্য যন্ত্রের মাধ্যমে যখন আমাদের এই তথ্য গুলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর হচ্ছে, তখন সেগুলোকে আমরা বলছি তথ্য যোগাযোগ। কাজেই যোগাযোগ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা এক স্থান বা উৎস হতে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে তথ্য বা উপাত্ত আদান প্রদান করা সম্ভব। আর এই তথ্য আদান প্রদানের সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকেই বলা হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি। অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় নির্ভরযোগ্যভাবে তথ্য পাঠিয়ে দেওয়া। যেমন একসময় কিন্তু কবুতরকে ব্যবহার করা হতো তথ্য পাঠানোর জন্য। তারপরে পোস্ট অফিস বহুদিন ব্যবহার করা হয়েছে। এখনো হচ্ছে পোস্ট অফিস এবং কুরিয়ার সার্ভিস। কিন্তু আগে যেমন একটা চিঠিপত্র, ব্যক্তিগত চিঠিপত্র পাঠানোর জন্য পোস্ট অফিসের উপরে আমাদের নির্ভরশীলতা ছিল। এখন হয়তোবা কুরিয়ার সার্ভিস চলে আসছে। কিন্তু ওই ধরনের তথ্যগুলো আমরা এখন সহজেই মোবাইল ফোন কলের মাধ্যমে মানুষের সাথে কুশলাদি বিনিময় এবং অন্যান্য যোগাযোগগুলো করতে পারছি। আবার এসএমএস আসছে এখন, ভয়েস এসএমএস এরকম। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, স্কাইপি আর এখন এই যে আসাতে জুম চলে আসছে, এমএস টিম, গুগল মিট এইরকম বিভিন্ন মাধ্যম এখন চলে আসছে, যেগুলোর দ্বারা আমরা এখনো খুব সহজেই এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে আমাদের তথ্যগুলো খুব সহজে আদান-প্রদান করতে পারছি অল্প সময়ের মধ্যে। এবার আমরা একটু দেখি যে তথ্য প্রযুক্তির আসলে সুবিধাটা কি? একটু আগে যেটা আমরা বললাম, সময় বাঁচে। অল্প সময়ের মধ্যে আমরা এই যেটা তথ্যগুলো সেকেন্ডের মধ্যে আমরা ট্রান্সফার করতে পারছি। হোয়াটএভার ইট ইস ইমেইলের মাধ্যমে অথবা মেসেঞ্জার বা অন্যান্য যে মাধ্যমগুলো বললাম সেগুলো যেকোনো ভাবে আমরা কিন্তু খুব সহজে এই তথ্যটা পাঠাতে পারছি। এতে খরচ কিন্তু কম হচ্ছে। হয়তো ইন্টারনেট চালু থাকলে সেই ইন্টারনেটের খরচ যতটুকু ততটুকুই আমাদের খরচ। কিন্তু এখানে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম খরচ। আর তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হচ্ছে। যে ক্ষণিকের মধ্যে আমরা এই যোগাযোগটা সম্পন্ন করতে পারছি। আগে মানুষ তার পরিবার পরিজনরা বিদেশে থাকলে তাদের সাথে হয়তো টেলিফোনে কথা বলত। এখন কিন্তু সেই টেলিফোন আর ওইভাবে লাগছে না। এখন আমরা কিন্তু খুব সহজেই আমরা এই মাধ্যমগুলো ব্যবহার করে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারছি। যেটা টেলিফোনে শুধু ভয়েসে শোনা যেত। এরকম দক্ষতা ও কাজের বৃদ্ধি পাচ্ছে। আমরা এখন প্রতিনিয়ত এই তথ্য প্রযুক্তি থেকে শিখতেছি। আমার কোন জিনিসের যদি দক্ষতার ঘাটতি থাকে সেটা আমি কিন্তু খুব সহজেই আ Google এ বা YouTube এ সার্চ দিয়ে কিন্তু আমরা সেটা দেখতে পারছি ডিটেইল ভিডিওর মাধ্যমে। যে তখন সেটার দ্বারা কি করতে পারছি আমরা আমাদের দক্ষতাটাকে বাড়াতে পারছি। ফলশ্রুতিতে আমাদের কাজের গতিটা বৃদ্ধি পাচ্ছে। কারণ মনুষ্য শক্তির অপচয় রোধ হচ্ছে। যে আগে মানুষের যে শ্রম বা শক্তিটা দরকার হতো সেটার কিন্তু অপচয় এখন কমে যাচ্ছে। আগে হয়তোবা বাজেট করা হতো কাগজে লিখে, অনেকগুলো কাগজ লাগতো, কোথাও ভুল গেলে নানান ঝামেলা। কিন্তু এখন আ শুধু বাজেট না, সরকারের বাজেটের কথা বলছি যেটা একটা বিশাল ভলিউম। কিন্তু এখন এসে কিন্তু আমরা কম্পিউটারে যেকোনো জিনিস লিখে সেটাকে আবার রিভাইজ করতে পারছি। সঙ্গে, সঙ্গে কাট, কপি, পেস্ট করে এপাশ থেকে ওপাশে সুবিধাজনকভাবে আমরা আমাদের কথাগুলো উপস্থাপন করতে পারছি। যেটা আগে হয়তো ছিল না যে ওটা কলম দিয়ে লিখলে বা সেটা আবার মুছে কেটে দিয়ে আবার নতুন করে লেখা।
এই যে একসময় ছিল টাইপরাইটার, এখন কিন্তু এই কম্পিউটার আসাতে এই কাজের গতি কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে আর কি। এবং মানুষের শক্তির অপচয় রোধ হয়েছে। তবে জ্ঞান আহরণের পথকে সহজতর করেছে, যে আমাদের জ্ঞান আহরণের যে উপায়গুলো সবই কিন্তু সহজতর হয়ে গেছে। যেটা আমরা বললাম যে গুগল বা ইউটিউবের মাধ্যমে আমরা আমাদের জ্ঞানটাকে আহরণ করতে পারছি খুব সহজে। আর ব্যবসা বাণিজ্যের বহুমুখীকরণ, এটা তো বলার অপেক্ষাই রাখে না, যে মানুষ এখন তার ব্যবসার প্রসারটা, হয়তো একজনের একটা শোরুম আছে, সে কিন্তু এখন চেষ্টা করছে, বিশেষ করে এই করোনার পরবর্তী থেকে মানুষ এখন অনলাইনে ব্যবসা বাণিজ্যের প্রসার চালাচ্ছে। ফেসবুকের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে সে কিন্তু তার পণ্যের প্রসার চালাচ্ছে। এর ফলশ্রুতিতে কি হচ্ছে, তার ব্যবসার কিন্তু বহুমুখীকরণ হচ্ছে। এ- এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষ খুব সহজে তার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারছে। সে লাইভে দেখাচ্ছে যে আমার প্রোডাক্ট আমার এই জিনিসগুলো খুব ভালো। তো এইভাবে ব্যবসা বাণিজ্যের কিন্তু বহুমুখীকরণ হচ্ছে। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি কোরবানির গরু কিন্তু এখন অনলাইনে বেচা কেনা হচ্ছে, বিভিন্ন ওয়েবসাইটে হচ্ছে, আবার ফেসবুকের মাধ্যমে হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্যের বহুমুখীকরণ দেখতে পাচ্ছি। তথ্য প্রযুক্তির উপকরণগুলো যদি আমরা দেখি, যে কম্পিউটার ও স্মার্টফোন, প্রিন্টার ও স্ক্যানার, মডেম ও ব্রডব্যান্ড ইন্টারনেট, টেলিফোন, মাল্টিমিডিয়া, কমিউনিকেশন মিডিয়া যা যা আছে, আর কমিউনিকেশন সফটওয়্যার ছাড়াও রয়েছে হাজারো উপকরণ, যে তালিকায় প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নাম। আর স্মার্টফোনে তো বিভিন্ন অ্যাপ আছে, সেটা মানে সব ধরনের, সেটা শিশুদের অ, ক, খ লেখার জন্য হোক, আর যেভাবে যে মানে সফিস্টিকেটেড যে মহাকাশের তারা, নক্ষত্র, এগুলো দেখার জন্য, নাসার তাদের কাজগুলো দেখার জন্য, স্যাটেলাইট এর গতিবিধি দেখার জন্য, মানে এরকম ছোট কাজ থেকে সফিস্টিকেটেড অনেক কাজ এখন প্রতিনিয়ত বিভিন্ন অ্যাপের মাধ্যমে আমরা জানতে পারছি। এই জিনিসগুলো আমাদের কাছে খুব সহজে হয়ে যাচ্ছে। এবার আমরা যদি একটু দেখি বাংলাদেশের সামাজিক পরিবর্তনে তথ্য প্রযুক্তির প্রভাবটা, প্রথমে যদি আমরা দেখি অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব, প্রথমে বলতে হবে যে আমাদের ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখন প্রচুর মানুষ তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। যে আমাদের দেশে বসে সে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের, কাস্টমারের ডিমান্ড অনুযায়ী সে কাজ করে দিচ্ছে। যদি প্রধানত আমরা দেখতে চাই, তাহলে ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, বিভিন্ন ডিজাইন ও ক্রিয়েটিভিটি ইত্যাদি, দূরে দূরে বসে অনলাইনে দাপ্তরিক কাজ সম্পাদন করা, পাশাপাশি এই সেক্টরকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে, যা কর্মসংস্থান সৃষ্টির পথকে সুগম করে দিচ্ছে। এই আউটসোর্সিং কে কেন্দ্র করে প্রচুর মানুষের কর্মসংস্থান কিন্তু হচ্ছে, মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, যারা ভালো দক্ষতা অর্জন করতে পারছে এই সেক্টরে, তারা কিন্তু খুব ভালো করতে পারছে। এটা বলার অপেক্ষা রাখে না। এবং এইখানে দেখবা যে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, সেটা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক স্তরের আইসিটি বইতে কোডিং এর একটা অধ্যায় দেওয়া আছে। সেখানে কিভাবে এইচটিএমএল, সিএসএস এগুলো লিখতে হয়, কিভাবে কোডিং গুলো করতে হয়, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হচ্ছে, যাতে আমরা এখান থেকে পরিচিত হতে পারি। কেউ উচ্চতর পড়ালেখা করলে করতে হতে পারে, আবার কেউ যদি এই জিনিসটাকে নিয়ে ভালোভাবে আরো ইয়ে করে পড়ালেখা করে সে এই সেক্টরে তার ক্যারিয়ার গড়ছে, সেটাও করতে পারে। এইভাবে নারী পুরুষ বিশেষ করে তরুণরা কিন্তু এখন প্রচুর এখানে কাজ করছেন, এবং এটা একটা ভালো সেক্টর হয়ে গিয়েছে মানুষের কর্মসংস্থানের। এবার যদি আমরা দেখি কল সেন্টার, সরকারি বেসরকারি প্রায় সব প্রতিষ্ঠানে এখন যোগাযোগ তথ্য প্রদানের জন্য সার্বক্ষণিক কর্মী বাহিনী কাজ করে যাচ্ছে। কেউ কল করলে সাথে সাথে সে চাহিদা অনুযায়ী তথ্য পাচ্ছেন। যেমন এই যে এখন এই করোনা পরবর্তী সময় থেকে আমরা ফোন করলেই কিন্তু, কারো কাছে ফোন করলে প্রথমে বলছে যে 333-তে কল করে আপনি স্বাস্থ্য সেবা নিতে পারেন বা করোনা সম্পর্কে করোনার তথ্য জানতে পারবেন। এছাড়া দুদকের কল সেন্টার আছে। ওই রকম আমরা ডান পাশে কয়েকটা সরকারি কল সেন্টারের তথ্যর কথা বলছি। এগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই আমরা তথ্য পেতে পারি। এছাড়া আমরা যদি বেসরকারি সেক্টরও অনেক আছে। আবার যে কোনো ব্যাংকে যদি 24 ঘন্টা তারা সেবা দিচ্ছে, যে কোনো সময় কল করলে তারা তাদের সেবার বিষয়গুলো জানাচ্ছে। তো এইভাবে এই কল সেন্টারেও কিন্তু প্রচুর মানুষ কাজ করছে। এখানেও একটা বড়
বিষয় হয়ে যাচ্ছে, এটাও কিন্তু সবই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। যেমন কারো ব্যাংকে যদি কোনো ক্রেডিট কার্ড থাকে, যেমন আমার একটা ক্রেডিট কার্ড আছে একটা ব্যাংকে। তো আমার ওইখানে আবেদন করার সময় যে ফোন নাম্বারটা দেওয়া ছিল, যদি আমি যদি সেই ফোন নাম্বার থেকে কল করি, তখন ওরা বলে যে আমি কি অমুক ব্যক্তির সাথে কথা বলছি। তার মানে ওরা ওইখানে এমনভাবে সফটওয়্যারটা সেট করা আছে যে ওই নাম্বার থেকে যদি আমি কল করি, তাহলে ওদের কাছে আমার আ নাম বা অন্যান্য তথ্যগুলো হয়তো ওদের স্ক্রিনে ভেসে উঠতেছে। তখন তারা কনফার্ম হতে পারছে যে এই ব্যক্তি আসলে এই কার্ড যার, সেই এখানে কল করছে সেই নাম্বার থেকে। অন্য নাম্বার থেকে কল করলে কিন্তু আরো বিস্তারিত শোনে যে আপনার ওই কার্ডের নাম্বার গুলো বলুন। এরকম নানান তথ্য সে জেনে নেয়, কিন্তু জানতে চায়। কিন্তু যদি ওই নাম্বার থেকে কল করা হয়, তাহলে আর কোনো সমস্যা হয় না। তো এইভাবে কল সেন্টার গুলো কিন্তু একটা আমাদের সহজেই কিন্তু, বিশেষ করে আমরা শুরুটা আমরা দেখেছিলাম এই যে মোবাইল ফোন অপারেটর গুলো থেকে। যে তারা তাদের ওই যে ওয়ান টু ওয়ান এ কল করলে আমরা সহজেই যেকোনো বিষয় আমরা জানতে পারতাম বা পারি এখনো। তো এইভাবে আমরা দেখতে পাই যে আমাদের কল সেন্টার গুলোও কিন্তু আমাদের একটা মানুষের যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, ঠিক একইভাবে মানুষ এখন খুব সহজে যেকোনো তথ্য জানতে পারছেন। আর তথ্য জানাটা যেহেতু মানুষের একটা অধিকার, আর তথ্য জানলেই সে কিন্তু সহজে একটা সিদ্ধান্ত নিতে পারছে। এরপরে যদি আমরা দেখি সফটওয়্যার ফার্ম, এখন প্রচুর বিনিয়োগ হচ্ছে এবং অনেক তরুণরা বা সব বয়সে যারা তথ্য প্রযুক্তি সেক্টরে দক্ষ, তারা কিন্তু এই সফটওয়্যার ফার্ম গুলোতে কাজ করে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। দেশি বিদেশি এখন প্রচুর বিনিয়োগ হচ্ছে। এরপরে ই-কমার্স, যেটা একটু আগেও আমরা বললাম যে অনলাইনে বেচাকেনার পরিমাণ এটা বৃদ্ধি পাচ্ছে। মানুষ এখন সশরীরে দোকানে ঘুরে, ঘুরে পণ্য কেনার থেকে এই অনলাইনে আ কেনাকাটাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। বিশেষ করে এটা করোনা পরবর্তী সময় থেকে এইটার প্রবণতা মানুষের মধ্যে কিন্তু বহুগুণে বেড়ে গিয়েছে। যে মানুষ যে এমনিতেই দোকানপাট যেহেতু এখন বেশিরভাগ সময় বন্ধ থাকছে বা সীমিত পরিসরে হচ্ছে, মানুষ এখন কিন্তু খুব সহজে যে আমি এই Facebook পেজে এদের একটা জিনিস পছন্দ হয়েছে, তাহলে এখানে দামটা এরকম চাচ্ছে। তাহলে দেখি এই রিলেটেড অন্য কোনো পেজ থেকে এই জিনিসগুলো বিক্রি হচ্ছে কিনা, সেখানে তাদের দাম কেমন। তো এরকম শুধু যে বিলাসী সামগ্রী, কাপড়-চোপড় এগুলো কিন্তু না। আপনি সহজেই কিন্তু আমরা বইও কিনতে পারছি। যে রকমারি.com থেকে শুরু করে বিভিন্ন এখন ওরাই শুরু করেছে প্রধানত বাংলাদেশে আ বই বেচাকেনা দিয়ে শুরু। এখন অনেকগুলো Facebook পেজ বা নানান প্ল্যাটফর্ম থেকে তারা এখন কিন্তু খুব সহজে আ বইগুলো বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে সে অর্ডার করলে খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু এই পণ্যগুলো পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই ই-কমার্সটা, ইলেকট্রনিক কমার্স এই প্ল্যাটফর্মটা কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে। তো এই ফেসবুকে হাজার, হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে প্রতিনিয়ত এই বিভিন্ন পণ্য বেচাকেনার মাধ্যমে। তো এজন্য সরকার আবার চেষ্টা করছে যে এখান থেকে যে বেচাকেনাগুলো হচ্ছে সেখান থেকে একটু ট্যাক্স বা কর আদায় করতে পারে কিনা সে ব্যাপারে হয়তো চিন্তা ভাবনা করছেন। আর এক্ষেত্রে আরেকটা বড় উপায় হচ্ছে, মানুষ কিন্তু এখন এই ই-কমার্স গুলোতে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে এখন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট দেওয়ার থেকে কিন্তু বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলোর মাধ্যমে কিন্তু মানুষ এই কেনাকাটাগুলো বেশি সারছে। যে ব্যাংকে যেয়ে ব্যাংকে আ টাকা জমা দিয়ে তাদের নামে সেই রসিদটা আবার এদেরকে দেওয়া, এগুলো থেকে কিন্তু এখন এই বাকি অপশন গুলোই কিন্তু বেশি ব্যবহৃত হচ্ছে। তো এইভাবে আমরা দেখতে পাই যে আমাদের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আর অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটা বড় প্রভাব হচ্ছে যে আমাদের ব্যাংকিং ব্যবস্থা আমূল একটা পরিবর্তন। এখানে আগে যে লাইনে দাঁড়িয়ে অনেক ক্ষণ দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমাদের যেকোনো একটা সেবা নিতে হতো। কিন্তু এখন কিন্তু খুব সহজে আমরা ঘরে বসে ব্যাংকিং কাজগুলো সেরে নিতে পারছি। ব্যাংকে না যেয়েও ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা তাদের এটিএম বুথ ব্যবহার করে কাজগুলো সমাধান করতে পারছি। এইভাবে আগে শুধুমাত্র যে ব্যাংকের কার্ড, সেই ব্যাংকের এটিএম বুথ ছাড়া অন্য ব্যাংকের এটিএম বুথে ওইটা ব্যবহার করা যেত না। কিন্তু এখন যেকোনো ব্যাংকের এটিএম বুথ অন্য ব্যাংকের গ্রাহক কিন্তু সহজে ব্যবহার করতে পারছে। এর বিনিময়ে হয়তো তাকে ৳১৫ চার্জ দিতে হচ্ছে। এছাড়া উপশাখা কনসেপ্টটা এবং এই যে এজেন্ট ব্যাংকিং এই কনসেপ্ট গুলো কিন্তু এখন মানুষের দোরগোড়ায় খুব সহজেই এই ব্যাংকিং সেবাগুলো পৌঁছে যাচ্ছে। এবার আমরা যদি দেখি শিক্ষাক্ষেত্রে প্রভাব, বাংলাদেশের সামাজিক পরিবর্তনে শিক্ষাক্ষেত্র কিভাবে পরিবর্তনটা সংঘটিত হচ্ছে?
আমাদের এখানে কয়েকটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লাসরুমে একজন ম্যাডাম, তিনি সম্ভবত প্রাথমিক বিদ্যালয় অথবা আরো অথবা ষষ্ঠ শ্রেণী বা এরকম ছোট ক্লাসের শিক্ষার্থীদের কিন্তু উনি প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিচ্ছেন। এটা আমাদের প্রায় ১ দশক বলতে পারি আমরা, এই ১ দশক ধরে এই প্র্যাকটিসটা কিন্তু হয়ে আসছে। হয়তো ১ম এর দিকে ভাবা হয়েছিল যে গ্রামের টিচাররা ওনারা এমনিতেই কম্পিউটার ভালো পারে না, তাহলে ক্লাসগুলো কিভাবে নিবেন? সেটা কিন্তু এখন সম্ভব হচ্ছে। তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তাদেরকে কিভাবে তারা এই ক্লাসগুলো পরিচালনা করবেন, সেইগুলো কিন্তু সহজে তাদের এখন মোটামুটি একটা সিংহভাগ টিচাররা এখন এইগুলো পরিচালনা করতে পারছেন এবং তারা ক্লাস নিতে পারছেন। সেটা শহরে হয়তো বেশি, গ্রামে একটু তুলনামূলকভাবে হয়তো কম। কিন্তু সেটা পরিমাণটা এই করোনার পর থেকে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, সেই সময় থেকে কিন্তু আরো বেশি হচ্ছে। যে মানুষ কিভাবে স্টুডেন্টদের সাথে কানেকশন বাড়ানো যাচ্ছে, তারপর এই ক্লাসের কনটেন্ট গুলো, ভিডিও ক্লাসগুলো কিভাবে তাদের কাছে সহজে পৌঁছে দেওয়া যায়, এই জিনিসগুলো কিন্তু এখন অনেক বেশি সহজ হয়েছে। তারপরে আইসিটি কোর্সটা এখন আমরা বাধ্যতামূলক করায় সব শিক্ষার্থী এখন কম্পিউটার সম্পর্কে জানে এবং কিছুটা হলেও বোঝে। আমি কিছুটা বলছি, হয়তো পুরোপুরি না হলেও অন্তত একটা ধারণা সে কিন্তু পাচ্ছে স্কুল পর্যায় থেকে। যখন আমি এইচএসসি পড়েছি, এসএসসি তে আমাদের কম্পিউটার ছিল না। যখন এইচএসসি পড়েছি তখন কম্পিউটার একটা কোর্স ছিল। সেটা 4 সাবজেক্ট হিসেবে নেওয়া যেত। কিন্তু এখন কিন্তু আইসিটি কোর্সটাই বাধ্যতামূলক। অর্থাৎ তোমাকে শিখতেই হবে। সেটা তুমি যতটুকু শেখো, যতটুকু জানো, সেটা কিন্তু তোমার পরবর্তী জীবনে কাজে লাগছে। এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট। তারপর মাল্টিমিডিয়া অনলাইনে ক্লাস পরিচালনা যেটা বললাম, Google সার্চ করে সহজে যেকোনো বিষয়ের উপরে আমরা বিভিন্ন জার্নালে প্রকাশিত আর্টিকেল পড়তে পারছি বা গবেষণাপত্র পড়তে পারছি। অথবা আমার চাহিদা অনুযায়ী যেকোনো তথ্য আমরা খুব সহজে পেতে পারছি। এখানে আমরা আরো কয়েকটা ছবি দিয়েছি, যেমন মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড যশোর। এইখানে এরা এই করোনার পর থেকে যখন থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তখন এরা এখানে একটা করছে যে ক্লাসরুম নামে একটা অপশন ওদের ওখানে রাখছে এদের ওয়েবসাইটে। সেখানে গেলে খুব সহজেই তুমি যেকোনো সাবজেক্ট, ক্লাস এগুলো সিলেক্ট করে, যেমন আমি এখানে একটু দেখাচ্ছি তোমাদেরকে। যেমন এইখানে যেমন ক্লাস তুমি যদি সিলেক্ট করে দাও, তারপরে এখানে সাবজেক্ট যেমন আমি একাদশ দ্বাদশ দিয়ে সমাজবিজ্ঞান প্রথম পত্র দিয়েছি। তারপরে এখানে আমি প্রথম অধ্যায় দিয়েছি। দেওয়ার পরে এখানে সার্চ দিলে অসংখ্য আসছে। যেমন এখানে সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি একজন বলছে, এখানে সমাজবিজ্ঞানের প্রথম পত্র, এরকম এখানে অনেকগুলো সেই ক্লাস 1 থেকে শুরু করে না, কোন কোন ক্লাস পর্যন্ত আমি এই মুহূর্তে শিওর করতে পারছি না, তবে এইচএসসি পর্যন্ত আছে আর কি। সরি, 6 থেকে শুরু হবে, যেহেতু যশোর বোর্ড তো তার আগের গুলো এখানে পাওয়া যাবে না। কিন্তু শিক্ষক বাতায়ন থেকে তোমরা সহজে পেতে পারবে। তো এইখান থেকে কিন্তু তারা চেষ্টা করছে এবং বিভিন্ন শিক্ষক তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা সে ব্যক্তিগত উদ্যোগে হোক বা যে কোনো প্রতিষ্ঠানের উদ্যোগে হোক, সে কিন্তু এখন এই ভিডিও ক্লাসগুলো তৈরি করছে, করে সেখানে আপলোড করছে। এখানে আমি আমার একটা আমার পেজের একটা স্ক্রিনশট দিয়েছি এখানে। আহ আমারও একটা ইউটিউব চ্যানেল আমি এখানে দিয়েছি, যে লার্ন উইথ ফারুক। এখানে সমাজ বিজ্ঞানের কনসেপ্ট গুলো তোমরা খুব সহজে জানতে পারবে এবং দেখতে পারবে। ক্লাসগুলো এখানে দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে কিন্তু আমাদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু একটা যথেষ্ট পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। যে পরিবর্তনগুলো হয়তোবা ১০-১৫ বছর আগে কল্পনাই করা যেত না। তো এইভাবে শিক্ষা ক্ষেত্রটাকে আমাদের একটা আমূল পরিবর্তন কিন্তু আমাদের সংঘটিত হয়েছে এই তথ্য প্রযুক্তির ফলে। এখন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আহ শেখ রাসেল ডিজিটাল ল্যাব দেওয়া আছে। সেখানে অনেকগুলো করে কম্পিউটার, ওখানে ল্যাপটপ, ডেস্কটপ, স্ক্যানার বা প্রজেক্টর সহ দেওয়া হচ্ছে। আবার নতুন নতুন ভবন যেখানে হচ্ছে, সেই ভবনগুলোর সাথে একটা করে মাল্টিমিডিয়া ইয়ে দেওয়া হচ্ছে, সরি, প্রত্যেক রুমের জন্য প্রজেক্টর দেওয়া হচ্ছে। আবার পাশাপাশি একটা ক্লাসরুমে শুধুমাত্র আইসিটির যন্ত্রপাতিগুলো, যাতে শিক্ষার্থীরা শিখতে পারে। সেটা শতভাগ না পারলেও অন্তত যতটুকু শিখছে সেটাই কিন্তু একটা বড় অর্জন। তো এইভাবে আমরা দেখতে পাই যে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে একটা তথ্য প্রযুক্তির একটা ব্যাপক ব্যবহার শুরু হয়েছে এবং এটার ফলাফল অবশ্যই আমরা পাবো এবং এটা একটা ভালো ইতিবাচক আমরা পরিবর্তন বলতে পারি। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি চিকিৎসা ক্ষেত্রে, যে চিকিৎসা ক্ষেত্রে আমাদের কি পরিবর্তনটা আসছে। যে আমাদের এখন খুব সহজেই আমরা ফোন কলের মাধ্যমে, তারপরে স্মার্টফোনের মাধ্যমে, বিভিন্ন অ্যাপের মাধ্যমে
আমরা কিন্তু সহজে চিকিৎসার বিষয়গুলো আমরা জানতে পারছি। যেমন এখানে আমরা বলছি টেলিমেডিসিন বা কল সেন্টার বা অ্যাপের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান। এখানে বাম পাশে একটা ছবি দেখতে পাচ্ছি যে করোনা ইন্সুরেন্স। এখানে একটা এই করোনার পর থেকে একটা প্ল্যাটফর্ম আসছে ডিজিটাল হেলথ। তারা করোনার ইন্সুরেন্স নিয়ে আসছে। সেখানে একটা বিজ্ঞাপনে দেখাচ্ছে যে এই তাদের সাথে যদি আমরা একজন পেশেন্ট কমিউনিকেটেড থাকে তো সে কিন্তু একটা ইন্সুরেন্স কাভারেজ সে পাবে। তারপর ডান পাশে আমরা একটা দেখতে পাচ্ছি যে বাংলা লিংক ডাক্তার ভাই নামে একটা অ্যাপ তৈরি করেছে। সেটার দ্বারা আমরা ডাক্তারদের পরামর্শ নিতে পারবো। এছাড়া সরকারের একটা কল সেন্টার আছে 16162 সম্ভবত। সেখানে কল করলে মোটামুটি বেসিক কিছু স্বাস্থ্যসেবার তথ্য পাওয়া যেতে পারে। এরকম ভাবে বিভিন্ন কোম্পানি, তাছাড়া এই যে স্কয়ারের যে সুপার মম বেবি ডায়াপার সেখানে কল করলে ফ্রি একজন কাস্টমার সে মাতৃ এবং শিশু স্বাস্থ্য সেবা সম্পর্কে ডাক্তারদের সঙ্গে বেসিক কথাবার্তা বলে সেই স্বাস্থ্য সেবাগুলো সে সহজে পেতে পারছে। তো এইভাবে কিন্তু আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি। তারপরে আমাদের শিশুদের টিকাদান বা এইডস, যক্ষ্মার মতো এই জিনিসগুলো কিন্তু আমরা বিভিন্ন মরণব্যাধি রোগ অথবা অতিরিক্ত জনসংখ্যার কুফল এগুলো সহজে আমরা কিন্তু ব্যাপক সচেতনতা, রেডিও, টিভি, পত্রিকা এগুলো প্রকাশিত হওয়াতে আমরা কিন্তু ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে। আমরা এগুলোর মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি এখন অনেক সচেতন আমরা। শিশুদের টিকাদানের ব্যাপারে কিন্তু আমাদের এখন আর বলা লাগে না যে একটা শিশু সে টিকা দিলে হয়তোবা একটু জ্বর হতে পারে, গায়ে ব্যথা হতে পারে, কিন্তু তারপরেও কিন্তু আমরা সেই টিকা দেয়াচ্ছি। আমরা সেক্ষেত্রে কার্পণ্য করছি না। এইডস এর ব্যাপারে বা যক্ষ্মার ব্যাপারে সেগুলো কিন্তু আমরা এখন মোটামুটি অনেক সচেতন এবং জনসংখ্যার যে কুফল এগুলো আমাদের প্রতিনিয়ত প্রচারের ফলে আমরা কিন্তু খুব সহজে আমরা জানতে পারছি এবং আমরা সচেতন হচ্ছি যে আমরা এই ক্ষেত্রগুলোতে কিভাবে আমরা কাজ করলে আমাদের মানুষ সচেতন হতে পারবো, আমরা সুরক্ষিত থাকবো। এই জিনিসগুলো আমরা সহজে কিন্তু জানতে পারছি। এছাড়া আমরা অতি সূক্ষ্ম এবং জটিল রোগ নির্ণয় এবং চিকিৎসা প্রদানে এই তথ্য প্রযুক্তিগুলো কার্যকর ভূমিকা পালন করছে। যেমন আমরা এখন কিন্তু সরকারি হোক বেসরকারি হোক সব মানে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো তারা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন মেশিনারি নিয়ে আসছে এবং সেখানে তারা এই সেবাগুলো দেওয়ার চেষ্টা করছেন যে কিভাবে নতুন নতুন রোগ ডায়াগনোসিস করা যায়। মানুষ এখন এই হসপিটাল গুলো বা এই জায়গাগুলোতে গেলে বলা হচ্ছে ডিজিটাল এক্স রে মেশিন, অর্থাৎ এই এক্স রে মেশিনটা আরো আপডেটেড ভার্সন তারা ব্যবহার করছে। এভাবে প্রতিনিয়ত তারা চিকিৎসা সেবার ক্ষেত্রে কিন্তু আমরা তথ্য প্রযুক্তির ব্যবহারগুলোকে দেখতে পাচ্ছি এবং সেটা খুব ভালো একটা ভূমিকা পালন করছে। বাংলাদেশ সামাজিক পরিবর্তনে যদি আমরা রাজনৈতিক ক্ষেত্রে দেখি ই গভর্নেন্স, এখন অনেক সেবা আমরা পাচ্ছি, ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে তথ্য প্রযুক্তির বদৌলতে মানুষ কোথাও কোনো কিছু ঘটে গেলে সহজে কিন্তু আমরা জানতে পারছি। এই যে নির্বাচনের সময় কোথাও যদি অনিয়ম বা কারচুপির ঘটনাগুলো ঘটে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন মানুষ ভিডিও করে সেগুলো কিন্তু আমাদের সহজে আমাদের কাছে দিচ্ছে। তারপর গণসচেতনতামূলক কর্মকাণ্ডে আমরা কিন্তু একদম ব্যাপক একটা পরিবর্তন দেখতে পাচ্ছি যে মানুষ ফেসবুকের মাধ্যমে হোক আর ইউটিউবের মাধ্যমে হোক বিভিন্ন গণসচেতনতামূলক কাজ করছে এবং কেউ করলে সেটা আবার ছবি দিচ্ছে যাতে অন্যরা ইন্সপায়ার্ড হয়। যেমন সুলাইমান শুকুর নামে এক ভদ্রলোককে আমি খুব ফলো করি। উনি বিভিন্ন বিষয়ের উপরে উনি বিভিন্ন সময় কথাবার্তা বলেন। তারপর যোগাযোগের ক্ষেত্রে তো বলার অপেক্ষাই রাখে না। আমরা এর আগেও বহুবার বলেছি যে যোগাযোগের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন। পাশাপাশি এখন আমাদের কিন্তু আহ এই যে বিদ্যুৎ চালিত ট্রেন চালু হচ্ছে সেখানেও কিন্তু এই তথ্য প্রযুক্তিকে খুব ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। তো এইভাবে যোগাযোগের ক্ষেত্রে বা পদ্মা সেতুতে এখানে খুব সফিস্টিকেটেড টেকনোলজি গুলো ব্যবহার করা হচ্ছে বা যেকোনো ক্ষেত্রে। তারপর বিনোদন, এটা তো সবাই আমরা কম বেশি জানি, যাদের হাতে একটা স্মার্টফোন আছে, ইন্টারনেট কানেকশন আছে, তাদের কাছে এখন বিনোদন হাতের মুঠোয়। সেখানে ইউটিউব আর ফেসবুকের মাধ্যমে সকল বিনোদন আমরা পাচ্ছি। এছাড়া রয়েছে বায়োস্কোপ নামে গ্রামীণফোনের একটা অ্যাপ, নেটফ্লিক্স, জি5 এর মতো হাজারো অ্যাপ যেগুলোর দ্বারা আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিনোদনের সোর্স গুলো পাচ্ছি। এই ছিল মোটামুটি আমাদের। আরো আছে কৃষিক্ষেত্র। কৃষিক্ষেত্র তো বলার অপেক্ষা রাখে না যে একজন কৃষক তিনি ই কমার্স প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে
সহজে বেশি দামে পণ্য সামগ্রী বিক্রি করতে পারছেন। মানে একজন ওই ফড়িয়ার কাছে বিক্রি করলে তিনি যে দামটা পেতেন তার থেকে একজন সরাসরি কাস্টমারের কাছে দিলে সেখানে কিন্তু তিনি ওই মধ্যস্বত্বভোগীরা যে লাভগুলো করতো সেগুলো কিন্তু এখন কম হচ্ছে। তারপর কল সেন্টার, ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে কৃষি বিষয়ক তথ্য খুব সহজে আমরা পেতে পারি। কৃষি বিষয়ক যেকোনো সমস্যার সমাধানের দোরগোড়ায় সেবা পৌঁছে গিয়েছে। যেমন এখানে আমরা কয়েকটা ছবি বলছে যে আ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট তারা সার সুপারিশ নির্দেশিকা দিয়েছে। এখানে আমরা জেলা, উপজেলা, ইউনিয়ন সিলেক্ট করলে সেখানে আমাদের কি, কি ফসল আমরা ফলাতে পারবো, আ তারপরে সেটার একটা ডিটেইল নির্দেশিকা সেখানে আমরা পাচ্ছি। এবং কোন সময় কোন সার, কোন সময় কোন বীজটা রোপণ করতে হবে সবগুলো বিস্তারিত আমরা জানতে পারছি। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ই-ভ্যালিতে আ গরুর হাট। অর্থাৎ এই কোরবানি উপলক্ষে ই-ভ্যালির কাছ থেকে সহজেই কিন্তু আমরা আ এই কোরবানির পশুর, গবাদি পশু কিনতে পারছি। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রামীণফোনের একটা স্মার্ট ফার্ম নামে একটা অ্যাপ আছে। এটা ব্যবহার করে একজন খামারি সহজেই তিনি তার যে খামারের বিষয়গুলো এখানে স্মার্টলি তিনি হ্যান্ডেল করতে পারছেন। তারপরে তথ্য প্রযুক্তিকে আমরা এখানে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে কিভাবে আমরা করতে পারি, যেমন আমরা যে যখন যেকোনো দুর্যোগ আসে তখন আগাম বার্তা, রেডিও, টিভি, সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা সহজে পেতে পারি এবং সহজে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়। তো এই জিনিসগুলো আমরা যেমন এখানে বাম পাশে আমরা এই অ্যাপের মাধ্যমে যে কয়েকদিন আগে যে আসলো সেই ইয়াসের সময় আমরা এই মুভমেন্ট গুলো, যেমন আমি নিজেও একটা এই অ্যাপের মাধ্যমে দেখার চেষ্টা করেছি যে এই গতিবিধি কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। তারপরে এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে শ্যামনগরের কিছু লোক তারা স্থায়ী বেড়িবাঁধের জন্য তারা একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে যে সেখানে প্রত্যেক বছর এই দুর্যোগগুলো হচ্ছে। তাহলে সেখানে স্থায়ী কোনো বিষয় করার জন্য তারা এই প্রতীকী একটা কর্মসূচি হাতে নিয়েছে। তো এইভাবে সচেতনতাও মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে এবং বিকল্প ভাবে কিভাবে এই জিনিসগুলো আরো নীতি নির্ধারকদের কাছে পৌঁছানো যায় সেই জিনিসগুলো নিয়ে তারা ভাবছে। তো এইভাবে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রতিনিয়ত আগাম বার্তা পেলেই আমরা কিন্তু প্রস্তুতিটা ভালো হচ্ছে। আগামী দিনে আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশের সামাজিক সমস্যার প্রতিকার এই নবম অধ্যায় থেকে শুরু করব। ততদিন তোমাদের সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পাশাপাশি পাঠ্য বইয়ের সাথেও থাকবে এবং পাঠ্য বইয়ের পাশাপাশি বাড়তি কিছু বই তোমরাও পড়তে পারো বিভিন্ন বিষয়ের উপরে যেটা তোমাদের কাছে ভালো লাগে। কিন্তু বই পড়লে আমাদের কোনো ক্ষতি নেই। তো এই পর্যন্ত তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে।